প্রথমে আমরা তাশখান্দের ঐতিহাসিক প্রাচীন মসজিদ, মাদ্রাসা ও যেসব আরব মনীষীগণ এখানে ইসলাম নিয়ে এসেছিলেন তাদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হই। সারা বিশ্বে যে কয়টি ধনরত্নের ভান্ডার রয়েছে তার একটি রয়েছে উজবেকিস্তানের এই তাশখান্দ, আর তা হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা বিশ্বনবীর জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা পবিত্র কোরআন শরীফের একটি কপি। প্রিয় দর্শক, আমি পূর্বেও আপনাদেরকে বলেছি, মধ্য এশিয়ার উল্লেখযোগ্য এই দেশটিতে 7ম শতাব্দীতে ইসলামের আগমন। ওলিয়াল্লাহগণের মাধ্যমে ইসলাম তাশখান্দে পৌঁছে। হস্তে ইমাম বা বারাক খান মাদ্রাসা পরিদর্শনের জন্য প্রথমে আমরা সেখানে যাই। দামাস্ক থেকে ইস্তাম্বুল হয়ে বাবা জাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ প্রথমে এখানে আগমন করেন। প্রথমে আমরা তার মাজার শরীফ জিয়ারত করি। 7ম হিজরির প্রথম ভাগে একজন সাহাবী উজবেকিস্তানে এসেছিলেন। তার পথ ধরেই পরবর্তীতে অনেক ওলি আল্লাহগণ উজবেকিস্তানের বিভিন্ন জায়গায় তশরিফ আনেন। তবে তাশখান্দের এই জায়গাটিতে বাবা ইমাম জাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ প্রথম আগমন করেছিলেন কয়েকজন সঙ্গী সাথী সহ, যাদের মাজার শরীফও তার মাজার শরীফের পাশেই রয়েছে। তাই এই চত্বরটিকে মূলত হস্তে ইমাম বলা হয়, অর্থাৎ ইমাম চত্বর। বাবা জাইনুদ্দিন ইমাম তখনকার সময় তাশখান্দের আধ্যাত্মিক শক্তিতে সকলের কাছে পিতৃতুল্য, তাই এখনো পর্যন্ত তাকে বাবা জাইনুদ্দিন বলেই ডাকা হয়। প্রায় 10 একর জমির উপর রয়েছে মসজিদ, লাইব্রেরি, মাদ্রাসা, মিউজিয়াম ও মাজার শরীফ। বাবা জাইনুদ্দিন ইমাম প্রথমে আল্লাহর দ্বীন বোঝার জন্য একটি প্রতিষ্ঠান, নামাজ পড়বার জন্য একটি মসজিদ এবং তার খানকা শরীফ তৈরি করেছিলেন। পরবর্তীতে সোভিয়েত সমাজতান্ত্রিক ক্ষমতার সময় উজবেকিস্তানের অনেক মাজার ধ্বংস করা হয়েছিল। মসজিদগুলোকে লেনিন অফিস তৈরি করা হয়েছিল। কিছু কিছু মসজিদ মাদ্রাসাকে বন্ধ রাখা হয়েছিল। হস্তে ইমাম বাবা জাইনুদ্দিনের এই প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছিল এবং তা বন্ধ ছিল। যাদের প্রতিষ্ঠায় উজবেকিস্তানে আজ 90% মুসলমান, বাবা জাইনুদ্দিন ইমাম তাদের অন্যতম। তাই আমরা সেখানে জিয়ারতের দোয়া কালাম পড়তে শুরু করলে আগত মহিলারাও আমাদের সাথে শরীক হতে শুরু করে। তবে নারী পুরুষ পাশাপাশি জিয়ারত করলেও একটা জিনিস লক্ষ্য করা গেল যে কোনো শিরক বিদআত তারা করেন না, বরং প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করেন ও দোয়া মোনাজাত করেন। পরে জানতে পারলাম এখানকার কালচার এমনটাই। অবশেষে যেখানে গিয়েছি সেখানকার নিয়মে দোয়া কালাম ও মোনাজাত শেষ করে আমরা পুনরায় বাকি অংশ পরিদর্শনের জন্য বেরিয়ে পড়ি। প্রথমেই বিশাল মসজিদের মিনার ও গম্বুজ নজরে পড়ে। এখানেই বাবা জাইনুদ্দিনের ভক্ত বিত্তবান ব্যক্তি বারাক খান তার খানকা ও মসজিদ তৈরি করে দিয়েছিলেন বলেই এটাকে বারাক খান মাদ্রাসাও বলা হয়। বারাক খান বললেও তার মূল নাম আরবিতে ছিল মুহাদ্দিস আল্লামা মুবারক খান। উজবেক স্টাইলে এখন বারাক খান মাদ্রাসা বলা হয়। যোগ্য পীরের দীক্ষায় মূলত বারাক খানের প্রচেষ্টায় মাদ্রাসা ও মসজিদের কলেবর অনেক সমৃদ্ধ হয়েছিল। 1991 সালে সোভিয়েত ক্ষমতা থেকে অবমুক্ত হলে এই মসজিদটি পুনরায় নামাজের জন্য খুলে দেওয়া হয় এবং 1997 সালে ওআইসি এক সম্মেলনে এই মসজিদটি সম্প্রসারণের জন্য অর্থায়ন করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে 2007 সালের মধ্যেই হস্তে ইমাম মসজিদটির কাজ সুসম্পন্ন করা হয়। মসজিদের চতুর্পাশে গাছপালা, বাগানে সাজানো অনেক বিস্তৃত জায়গা রয়েছে, যা মসজিদের সৌন্দর্য বর্ধন করেছে। উজবেকিস্তানের প্রত্যেকটি মসজিদ মাদ্রাসায় মিনার ও গম্বুজ আছে, তবে প্রতিটি গম্বুজ ও মিনার একই স্টাইলে দৃশ্যমান। বারাক খান মসজিদে ব্যতিক্রম নয়। এই মসজিদটিরও একটি মূল গম্বুজ এবং পাশাপাশি আরো দুটো গম্বুজ একটু উঁচু এবং নীল রঙের গম্বুজ। সদর গেট এবং মিনারগুলোতে প্রায়ই পবিত্র কোরআনের আয়াত লেখা আছে।
এটি হচ্ছে মসজিদের মূল গম্বুজ। মসজিদের অংশটুকু চারপাশের সমতল জায়গা থেকে একটু উঁচু, প্রায় 40 গজ লম্বা একটি মিনার রয়েছে। মসজিদের উত্তর পূর্ব কোণায় এই মিনারটি দাঁড়িয়ে আছে উজবেকিস্তানের গৌরব নিয়ে। মসজিদের সদর দরজাটিও তাদের অনেক উঁচু, উদার ও সজ্জিত মন মানসিকতার পরিচয় বহন করছে। প্রায় $2,70,000 ব্যয় করে যে মসজিদটি তৈরি করা হয়েছে তার প্রধান গেটের দুপাশে কাঠের পিলার ও বারান্দার ছাদে উজবেক মূল্যবান কাঠের তৈরি কারুকার্যমণ্ডিত ছাদ বানানো হয়েছে, যা মসজিদের আরেক মাত্রা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। দর্শক, আসলে সেই 16th সেঞ্চুরিতে প্রথম বারাক খান এখানে যখন আসেন, তার হাতের গড়া জুমা প্রথম হচ্ছে এই জুমা। এই মসজিদটা ছিল তার হাতের জুমা, তিনি এটা তৈরি করেছিলেন। এবং তারপর 2007 সালে রাবেতাতুল আলম আল ইসলামী তারা এখানে বৈঠক করেন এবং বিরাট একটা অনুদান এখানে এনে প্রায় 50 বিঘা জমির উপরে এই মসজিদটি তৈরি করেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, বারাক খান মাদ্রাসা ও মসজিদ পরিদর্শনের এক পর্যায়ে লাঞ্চের সময় হয় এবং প্রচন্ড খিদেও পেয়েছে। আমাদের গাইড আমাদেরকে তাশখান্দের নাম করা একটি হোটেলে নিয়ে গেলেন। জানতে পারলাম উজবেকিস্তানের জাতীয় খাবার হচ্ছে পোলাও গোশত। আমাদের দেশের অনেক কালচার, ভাষা ও খাবার উজবেক থেকেই পেয়েছি। পোলাও বিরিয়ানি কিন্তু তার বাইরে নয়। যা হোক, সবাই পোলাও খাবো বলেই সিদ্ধান্ত নিলাম। প্রিয় দর্শক, আমরা উজবেকিস্তানের রাজধানী তাশখান্দে আমরা আজকেই প্রথম এলাম এবং প্রথম খাবারটি খাচ্ছি। আমাদের একটা ইতিহাস রয়েছে পোলাও। বাংলাদেশে আমরা চিকেন পোলাও করি, মাটন পোলাও করি, বিরিয়ানি করি, বা এমনি পোলাও, মুরগি পোলাও করি, ইলিশ পোলাও করি, কত রকমের পোলাও আমরা করি। পোলাও শব্দটি আমরা বাঙালিরা পেলাম কোথেকে পেলাম? এই পোলাও শব্দের আমদানি এই উজবেকিস্তান থেকে। এবং উজবেকিস্তানের রাষ্ট্রীয় খাবার বলেন, জাতীয় খাবার বলেন, সুস্বাদু খাবার বলেন, এরা প্রাধান্য দেয় এই পোলাওকেই প্রাধান্য দেয়। এদেশেও পোলাওই বলে, কিন্তু এরা একটু অন্য উচ্চারণ বলে। ন্যাশনাল ফুড পোলাও, এরা পোলাও বলে আর আমরা পোলাও বলি। বেশ কম এতটুকু, এরা ন্যাশনাল পোলাও বলে আর আমরা পোলাও বলি, কিন্তু একই খাবার এটা। এটা কিন্তু বিরিয়ানির মতোই হয়েছে কিছুটা, মাটন এবং ডিম দিয়ে। এই সে উজবেকিস্তানের রাজকীয় খাবার পোলাও, যেটা আমরা বাংলাদেশে অহরহ খেয়ে থাকি। তবে আমাদের বাংলাদেশের পোলাওয়ের স্বাদ আর গন্ধ তার কাছে কিন্তু এটা তেমন কিছু নয়। যদিও ওদের কাছে আমি বলতে পারছি না, ওরা আমাকে সব করে খাওয়াচ্ছে, বাট আমাদের দেশের পোলাওর কাছে এটা কিছুই না। আমাদের দেশের পোলাও এর থেকে অনেক অনেক গুণ বেশি স্বাদ। সুতরাং ধন্যবাদ আমাদের দেশের এই পোলাওয়ের মসজিদেরকে, পরিবারে যারা পাক করে আমাদের মা বোনরা তাদেরকে। অবশেষে পোলাওর বিল গুনতে হলো আমাদেরকে প্রায় 55,000 উজবেক টাকা। তবে ভয় পাবেন না, প্রথম দিনেই $200 চেঞ্জ করে আমরা পেয়েছিলাম পলিথিন ব্যাগের 1 ব্যাগ টাকা। প্রিয় দর্শক, এই পর্বটির বাকি অংশ ইনশাআল্লাহ আগামী পর্বে দেখতে পাবেন।